অশরীরী। নমস্কার সকলকে, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি নিয়ে আলোচনা করব এটা একটা জিন কেন্দ্রিক ঘটনা। ঘটনাটি আমার একজন দূর সম্পর্কের দাদা আমাকে ইমেল করে পাঠিয়েছে। আর তিনি বর্তমানে এখন গোপালপুরে বসবাস করে এবং সেই গ্রামে তাদের পরিবারের সাথে যা যা হয়েছিল সেই ঘটনাই আমাকে শেয়ার করেছে এবং যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করব। আর আপনারাও চাইলে আমাকে ঘটনা পাঠাতে পারেন। আমার ইমেল আইডি mbisu100@gmail.com। আমার ইমেল আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাকে আপনারাও চাইলে ঘটনা পাঠাতে পারেন এবং আজকের এই সত্য ঘটনাটি আপনি শেষ অবধি শুনতে থাকুন। আশা করছি আপনি ভয় পেতে বাধ্য হবেন। তাহলে বেশি কথা বাড়াবো না, চলে যাব আজকের মূল ঘটনায়। কে ওখানে? আমি অশরীরী। আমার বড় দাদা সোহম আমাকে বলছে, জানিস ভাই, জীবনে শান্তি পাওয়ার জন্য এই কলকাতা শহর থেকে আমাদের গোপালপুরের পুরনো খালি বাড়ি যেখানে ছিল সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস শুরু করি। দুবেলা বেশ ভালোভাবে খাবার জুটে যেত। বাবা মাও সেই গ্রামে যাওয়ার পর আবার সেই নিজেদের জমিতে আবার চাষবাস শুরু করে। রাত দিন তারা এক করে কষ্ট করে আমাদের দুবেলা খাওয়া জোটাতো। চাষের জমিতে বেশ ভালো ফসল হতে শুরু করেছিল। অর্থ অভাবও কিছুটা দূর হয়েছে। আমার ছোট ভাই মনোজ তখন ক্লাস 9-এ পড়ে এবং মনোজ ছোটোবেলা থেকেই আগাগোড়াই একটু ভোলা ভালা মনের ছিল। আমার বয়স তখন 32। মনোজের লেখাপড়ায় ছোটোবেলা থেকেই বেশ মনোযোগী ছিল এবং সে যখন একটু একটু করে বড় হলো তখন সে একাই তার স্কুলে সে যাতায়াত করত এবং ঠিক টাইমেই আবার সে বাড়ি ফিরে আসতো। কিন্তু অবাক ব্যাপার, সেই দিন ঘন অন্ধকার নেমে এসেছে। মনোজ তবুও বাড়ি ফিরে এলো না। পরিবারের সবাই তখন একটু চিন্তিত হয়ে উঠল এবং তাকে গোটা গ্রামের চারপাশে এবং স্কুলে খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। এই রকম করে বেশ দুদিন কেটে যায়। মাসির পরিবার তখন কান্না আর্তনাদে ভেঙে পড়েছে। তারা ভেবেছে হয়তো তাদের ভোলা ভালা মনোজ আর ফিরে আসবে না। এরপর আমার বড় দাদার মা, অর্থাৎ সম্পর্কে আমার মাসি হয়, তিনি তখন উপায় না পেয়ে এক গুণিন বাড়িতে যায়, অর্থাৎ বলতে পারেন এক কবিরাজির কাছে গিয়ে সেই বিষয়টি জানায়। কবিরাজির নাম ছিল রহমত আলী। তিনি তখন বলেন, তোর ছোট ছেলেকে আমি ফিরিয়ে এনে দেব, কিন্তু আমি যা বলবো তোকে তাই করতে হবে। মাসি তখন বলে, কি বাবা, আমাকে বলো। তখন সে বলে, সামনের সপ্তাহে শনিবারে ভরা আমাবস্যার রাতে জোড়া পাঠা বলি দিতে হবে এবং তার সাথে তোদের বাড়ির কর্নারে 1 পোয়া মোষের দুধ একটা বাটিতে সাজিয়ে রেখে দিবি।
মাসি তখন তার কথা শুনে একটু আশ্চর্য হয়ে যায়, কারণ এর সাথে আমার ছেলে ফিরে আসার সম্পর্কটা কি? যাই হোক, কবিরাজির কথা মতো আমার মাসি তার বলা কথা পালন করে সেই কাজ সম্পূর্ণ করে ফেলল। এরপর একদিন রাতে মাসি যখনই খাবার হাতে করে বাড়ির কর্নারে যাচ্ছিল, তখন বাড়ির পেছনের পূর্ব দিক থেকে কিছু একটা অদ্ভুত ছায়া তাদের বাড়ির ওপরে নেমে আসে। আমার বড় দাদার মা তখন সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং তিনি কোনো রকম উপায় না পেয়ে তার কাছে থাকা সেই খাবার সে সেখানে ফেলে রেখে ঘরের ভেতরে দৌড়ে চলে যায় এবং পরদিন সকাল হলে দেখা যায় তার ছোট ছেলে মনোজ হঠাৎ বাড়িতে ফিরে এসেছে। তখন তার ছেলের চেহারা কঙ্কালের মতন হয়ে গেছে, যেন তার শরীরের চামড়া থেকে সেই হাড়গুলো যেন বেরিয়ে আসছে। মাসি তখন তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং বলল, বাবা, এতদিন কোথায় ছিলিস? তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি। এই রকম আমাদের কিছু না বলে তুই কোথায় চলে গিয়েছিলিস বাবা? আমার মেশো তখন বিছানা সজ্জা, তার খুব শরীর খারাপ, বাড়িতে তখন কিছুই শুভ হচ্ছিল না। সেই রাতে আবার বাইরে খুব জোরে হাওয়া বইছে। মাসি তখন তার ছেলেকে নিয়ে সেই রহমত আলী কবিরাজির কাছে যায় এবং আমার মাসি সেখানে গিয়ে তাকে বলে, বাবা, আপনার অশেষ কৃপায় আমার ছেলে আবার আমাদের ঘরে ফিরে এসেছে, তাই আপনাকে ধন্যবাদ জানাতে আপনার কাছে এসেছি। আপনার সেই বলা কথা আমরা পালন করে অনেক উপকৃত হয়েছি। আর আপনি আজকের আমার ছেলেকে এমন কিছু ওষুধ দেন যেন সে কোনো দিন বেখেয়ালি অনুভব না করে এবং সে যেন বাড়ির কাউকে কিছু না বলে কোথাও না চলে যায়। তখন কবিরাজি বলে, ওই তো তোকে বলেছিলাম প্রত্যেক অমাবস্যার রাতে জোড়া পাঠা বলি দিবি আর তার সাথে 1 পোয়া মোষের দুধ, তাহলে দেখবি তোদের পরিবারে সুখ শান্তি সবসময় বজায় থাকবে। মাসি তখন কবিরাজির কথা মতো প্রায় সময়ই সেই অমাবস্যার রাতে পাঠা বলি দিত এবং সেই 1 পোয়া মোষের দুধ। এই রকম করে বেশ অনেক দিন কেটে যায় এবং আমার মাসির সেই সময় জোড়া পাঠা বলি দেওয়া সম্ভব হচ্ছিল না, কারণ টাকা পয়সা প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু তাদের তো কোনো উপায় নেই, জীবনে ভালো থাকতে গেলে সেই কবিরাজির কথা তাদের পালন করতে হবে। এরপর হঠাৎ একদিন রাতে মাসি যখন আবার বাড়ির কর্নারে গেল, তখন হঠাৎ দেখা যায় এক ভয়ঙ্কর চেহারার অবয়ব মাসিদের বাড়ির আম গাছে পা ঝুলিয়ে বসে আছে এবং সে আমার মাসিকে বলছে, কিরে, আমাকে প্রত্যেক অমাবস্যার রাতে জোড়া পাঠা বলির মাংস আর 1 পোয়া দুধ এই বাড়ির কর্নারে রেখে দিবি, আমি প্রত্যেক দিন খেতে আসব। নয়তো তুই যদি এই কাজটা না করিস তাহলে আমি তোর পরিবারকে নষ্ট করে দেব, ধ্বংস হয়ে যাবি পুরো তোরা। তখন আমার মাসি কোনো উপায় না পেয়ে তাকে কাঁদো কাঁদো অবস্থায় বলে, আমি এই খাবার কি করে প্রত্যেক অমাবস্যায় জোগাড় করব তোমার জন্য? এটা কখনোই সম্ভব নয়। আর এই রকম ক্ষতি তুমি আমাদেরকে করো না, আমরা কি অন্যায় করেছি? তখন ওই ভয়ঙ্কর জিনটি বলে উঠল, ওই রহমত আলী কবিরাজি আমাকে তোদের বাড়িতে চালনা করেছে। আমি ভয়ঙ্কর এক জিন, আর যেই দিন আমাকে চালনা করেছে সেই দিন দিয়ে তোদের বাড়ির এই আম গাছে থাকি। আর তোর ছোট ছেলেকে যেই দিন তোরা খুঁজে পাচ্ছিলিস না, আমি সেই দিন ওর শরীরে প্রবেশ করেছিলাম, ওকে গ্রাস করেছিলাম, তাই তোরা ওকে খুঁজে পাচ্ছিলিস না। আর তোদের এই সমস্যার জন্য ওই রহমত আলী কবিরাজিই দায়ী। আর আমি এখানে তোদের পরিবারকে ক্ষতি করতে এসেছি।
ওই কবিরাজি আমাকে তোদের বাড়িতে পাঠিয়েছে। আমাকে যখন তোদের বাড়িতে চালনা করেছে, তখন আমি তোদের বাড়ির একজনকে আমার সাথে নিয়ে যাব। এরপর আমার মাসি কোনো উপায় না পেয়ে সেই ভয়ঙ্কর জিনের কাছ থেকে বাঁচার জন্য আমার মাসির পরিবার বর্তমানে নিজের ভিটে মাটি বেচে দিয়ে পাশের গ্রামে 2 কাঠা মতো জায়গা কিনে সেখানে নতুন করে আবার বসবাস শুরু করে। নিঃস্ব হয়ে গিয়েছিল পরিবারটি, এবং বর্তমানে তাদের পরিবারটি এখন সুখে শান্তিতে আছে। এই ঘটনার পর মনোজের সেই কঙ্কাল শরীর আবার স্বাভাবিকভাবে ফিরে আসে। এখানে আপনাদেরকে একটু বলে রাখা ভালো, মনোজ তো স্বাভাবিক হলো, কিন্তু মনোজের মধ্যে সে বেখেয়ালি ভাব এখনও গেল না। কারণ মাঝে মধ্যেই নাকি মনোজ এখনও সেই আম গাছের ডালে সেই জিনের মতন একই রকম চরিত্রে বসে থাকতো। অর্থাৎ এখানে বলা যায় যে সেই ভয়ঙ্কর জিন মনোজের এখনও পিছন ছাড়েনি। তো আপনাদেরকে বলবো যে জিনরা এরকমই হয়, যে কারো শরীরে যদি একবার প্রবেশ করে তাহলে তার শরীর সহজে ত্যাগ করতে চায় না। কিন্তু আমি আমার দাদার কাছে জানতে চাইলাম যে ওই কবিরাজি এইরকম শয়তানি কাজ কেন করলো, কেন ক্ষতি করলো আমার দাদার পরিবারের ওপর। তখন আমার বড় দাদা বলল যে ওই কবিরাজির সাথে আমার মেশোর একটা জমি নিয়ে সেই গ্রামে বিবাদ হয়েছিল, এবং তখন সেই কবিরাজি আমার মেশোকে বলেছিল, একদিন তোদের পরিবারকে আমি নষ্ট করে দেব, ভয়ঙ্কর জিন লাগিয়ে দেবো তোর বাড়িতে। এবং সেই দিন দিয়েই সেই কবিরাজি এই কারণেই আমার মেশোর পরিবারকে ক্ষতি করেছিল, এবং ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু জানি না যে মনোজ কতদিন ওই রকম বেখেয়ালি অবস্থায় থাকবে, আমার সেটা পুরোটাই অজানা, এবং তাদের পরিবারও জানে না যে মনোজ কতদিন এই রকম অবস্থায় থাকবে। তারা তো রাত দিন ডাক্তার কবিরাজি করে এক করে দিয়েছে। এবং বর্তমানে আমার দাদার পরিবার সেই গোপালপুর গ্রামে ভালোই আছে, এবং তারা সুখে শান্তিতে সেখানে বসবাস করছে। আর আজকের এই মূল ঘটনার যে বিষয়বস্তু ছিল, সেটার বিশ্বাস আর অবিশ্বাস পুরোটাই আপনার ওপরে ছেড়ে দিলাম। আপনি ঘটনাগুলি শোনার পর আপনি আপনার মতন করে বোঝা বা আনন্দ নেওয়ার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তো এই ছিল আজকের মূল ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো আজকের অবশ্যই জানান, এবং একটা লাইক দিন এবং কমেন্ট করুন অবশ্যই যে আপনাদের ঘটনাগুলো কেমন লাগছে। আপনি লাইক না করলে বা কমেন্ট না করলে আমি জানতে পারছি না যে আপনার ঘটনা কেমন লাগছে বা আপনাদের ভালো লাগছে কি না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।